তো সবাইকে ওয়েলকাম এবং নমস্কার জানাচ্ছি। একটা অনিচ্ছাকৃত অল্প দীর্ঘ বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে ন্যারেশনের ক্লাসে। বাকি কথা পরে বলছি। তো আজকে একটা আমি প্রমিস করছি যে এই ক্লাসের মাধ্যমে আমি ন্যারেশন বিষয়টাকে যতটা সহজ বা যতটা লুসিড করা যায় আমি তার সম্পূর্ণ চেষ্টা করব, এবং যাতে তোমাদের এই একটা ক্লাস দেখেই ন্যারেশন সম্পর্কে সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যায় তার সমস্তভাবে চেষ্টা আমি করব। তো প্রথমে দেখে নিই যে ন্যারেশন আসলে কি। ন্যারেশন কথার বাংলা অর্থই হচ্ছে উক্তি, অর্থাৎ স্পিচ আমরা বলতে পারি। ধরো তোমার কোনো বন্ধুর সাথে অন্য একজনের কথাবার্তা হয়েছে, এরপর যখন ওই বন্ধু তোমাকে এসে সেই কথাটা বলবে তখন সে দুই রকমভাবে বলতে পারে। সেই দুই রকমভাবে যে বলতে পারে, এই দুই রকম বলার ধরন নিয়েই কিন্তু ন্যারেশনের আসল শেখার ব্যাপারটা। একটা সে কি করতে পারে, একটা ডাইরেক্টভাবে বলতে পারে, অর্থাৎ সরাসরি বলতে পারে, জাস্ট এটা মনে রাখো। আর একটা ইনডাইরেক্ট ওয়েতে বলতে পারে, অর্থাৎ তার মতো করে ঘুরিয়ে বলতে পারে। তাহলে বুঝতেই পারছো, ডাইরেক্ট যেই কথাটা বলবে সেটা হবে তার অন্যজনের বলা মুখের কথা, কিন্তু যখন ইনডাইরেক্ট হবে সেটা সে তার মতো করে বলবে। তো এবার জেনে নিই যে সেটা কীরকম হতে পারে। একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। তৃষা সেজ আই অ্যাম বিজি নাও। তৃষা বলে যে আমি এখন বিজি আছি বা আমি এখন ব্যস্ত আছি। এখানে তৃষা বলেছে যে সে বিজি আছে। এই কথাটাকে হয়তো তৃষা তোমার বন্ধুকে বলেছে, তোমার বন্ধু আমাকে বা তোমার বন্ধু তোমাকে বলবে। তো তখন সে কিভাবে বলতে পারে? একরকম এইভাবে বলতে পারে, অর্থাৎ ডাইরেক্ট কেন এটাকে ডাইরেক্ট কেন বলছি? এটাকে ডাইরেক্ট বলছি কারণ এখানে ইনভার্টেড কমার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু এই তৃষার মুখের কথা। তৃষা শেষ আই এম বিজি নাও। তৃষা বলেছে যে সে এখন ব্যস্ত। এবার আরেকটাভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে তৃষা সেজ দ্যাট সি ইজ বিজি। এটা নাও হবে না, দেন হবে, যাই হোক। তাহলে এই যে আরেকটা রকম করে বললাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট। ন্যারেশনে আফটার অল আমাদেরকে এটাই শিখতে হবে। তো তার আগে দেখে নিই আরেকটা জানার মতো জিনিস, সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে ন্যারেশনে কাজে লাগার মতো দুটো বিষয় রয়েছে। প্রথম রয়েছে এই সেজ ভার্বটা। সাধারণ ক্ষেত্রে যেহেতু এটা উক্তি বা স্পিচ নিয়ে কার্যকলাপ হবে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই বলা কথাটারই ভার্ব থাকবে বিভিন্ন রকমভাবে। সেটা সেজ হতে পারে, সেড হতে পারে, স্পিক্সও কোনো রকম সময় হতে পারে, বা এই জাতীয় ভার্বই বেশি থাকবে। তো এই যে ভার্বটা এখানে রয়েছে, এটা কি ভার্ব? এইটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। মনে রাখবে, রিপোর্টিং ভার্ব। এইটা বারবার তোমরা যখন কোনো বই পড়বে বা কোনো রকম রুলসগুলো পড়তে যাবে, তখন এই টার্মটা বারবার পাবে। তাই জন্য আমি এটা মার্ক করে দিচ্ছি, দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। এবং এই রিপোর্টিং ভার্ব হচ্ছে এই ন্যারেশনের বলতে পারো ভাগ্য নিয়ন্তা, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বই স্থির করে দেয় এই সেন্টেন্সটা যখন ইনডাইরেক্টে বলা হবে, অর্থাৎ ঘুরিয়ে বলা হবে, তখন এই সেন্টেন্সটার রূপ কেমন হবে, কিভাবে বলা হবে, সেটা কিন্তু সব দায়িত্ব বা বলতে পারি যে ভূমিকা নেয় এই রিপোর্টিং ভার্ব। তাই এই রিপোর্টিং ভার্বকে কিন্তু একদমই অগ্রাহ্য করা যাবে না, কারণ এখানে রিপোর্টিং ভার্বই সব কিছু ঠিক করে দেয়। এবার আসছি এই ইনভার্টেড কমার মধ্যে এই সেন্টেন্সটাকে, এইটাকে বলা হয়, এটাও একরকমের স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড, অর্থাৎ যেটা বলা হয়েছে, রিপোর্টেড স্পিচ। এই দুটো টার্ম আশা করি বুঝে নিয়েছো। এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ, এই ইনভার্টেড কমার মধ্যে সম্পূর্ণ অংশটা। তো এই রিপোর্টেড স্পিচটা কিসের উপর ডিপেন্ড করে? এটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হবে, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে এই রিপোর্টিং ভার্বের উপর। আশা করি এতদূর ক্লিয়ার হয়েছে। তাহলে কয়েকটা টপিক আমি বলেছি, পয়েন্ট আমি বলেছি, সেটা হচ্ছে প্রথমত আমি বলেছি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি, তারপর আমি বলেছি রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব কি। এতটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে উই আর নাও ক্যাপেবল এনাফ টু গেট ইনটু দ্য ম্যাটার। তাহলে আমরা এখন যেতে পারি যে এর বিভিন্ন রুলসগুলি। আমি আগেই বলেছি, আমি কিন্তু যাতে ন্যারেশনটা সহজ হয় আমি সেই হিসাবে বলবো, তাই আমি কোনো রকম বুকিজ রুলসে যাব না। তবে সমস্ত
দিক থেকে ঘিরে আমরা চেষ্টা করবো যাতে কোনো কিছু বাদ না যায়। তো প্রথমে রুল নাম্বার 1 মনে রাখতে পারো, আমি এ দিয়ে লিখছি, মনে রাখতে পারো যখন এই রিপোর্টিং ভার্ব, এই ভার্বটা, এই টার্মটা মনে রাখবে, রিপোর্টিং ভার্ব, আমি রিপোর্টিং ভার্বটাই লিখছি। যখন রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং আমি এটা ছোট করে নিচ্ছি, রিপোর্টিং ভার্ব যখন কিসে থাকবে, প্রেজেন্ট বা ফিউচার, ভালো করে শুনবে, প্রেজেন্ট বা ফিউচার এই দুই টেন্সে থাকবে। মানে কি, ধরো না কেন, সে মানে বলা, আবার উইল সে বা শ্যাল সে মানেও কিন্তু বলা। তো যখন এই বলা ভার্বটা এই দুটো রূপে থাকবে, হয়তো প্রেজেন্ট নয়তো ফিউচার, তখন আমি কেন বলছি যে রুলসটা আমি ঘিরে দেওয়ার চেষ্টা করছি, এই কারণেই বলছি, যখন এই দুটোর মধ্যে তুমি পেয়ে যাবে তখন তুমি চিন্তামুক্ত হয়ে গেলে কি বিষয়ে, যে এই দিকে যেটা ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ যেটা হবে তার কোনো রকম পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তার মানে কি হলো, তার মানে তোমার কাজ অনেকটা কমে গেল। তাহলে সবার আগে কি দেখবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, এইটা দেখবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তোমার কাজ শেষ, শুধুমাত্র পার্সেন্টটা একটু নজর রাখতে হবে, আর কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে, যেমন নাও থাকলে দেন হবে, এগুলো আমি আসছি, সেইগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু মেন যে ভুল হওয়ার যে জায়গাটা, এদিকটা রিপোর্টেড স্পিচটা লিখবার সময় ইনডাইরেক্টে সেই জায়গাটা কিন্তু থাকবে না। তাহলে এই প্রেজেন্ট বা ফিউচার যদি থাকে তাহলে এদিকে কোনো চেঞ্জ হবে না। একটা উদাহরণ দিয়ে দেখে নিই, যেমন রানু সেজ I am very very happy. রানু সেজ I am very happy। এবার দেখো এইখানে কি আছে, সেজ, আমি কি বলেছি, সে বা শেষ, এখানে রানু থার্ড পারসন সিঙ্গুলার বলে শেষ, এখানে শেষও থাকতে পারে আবার শেষও থাকতে পারে, যাই হোক, এটা তাহলে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আমার রুলস নাম্বার 1 বা এ অনুযায়ী আমি কি বলেছি, এটা প্রেজেন্ট, এই ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকলে এদিকে কোনো পরিবর্তন হবে না। সত্যিই কি, আচ্ছা দেখে নিই তাহলে কি হবে, এটাকে সলভ করলে রানু সেজ, এখানে একটা কনজাংশন আনতে হয়, দ্যাট, এটা আনতেই হয়, কোনো কোনো ক্ষেত্রে এর কিছু রুলস আছে আমি বলবো, সব ক্ষেত্রে এটা আসে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা দ্যাট আনতে হয়, রানু সেজ দ্যাট। এবারে যে আমি বলেছিলাম যে পার্সন চেঞ্জ করার ব্যাপারটা তো অবশ্যই থেকে যায়, কারণ এটা মুখের কথা, রিপোর্টেড স্পিচ, তাহলে এটা কে বলেছে, রানু বলেছে, রানু বলে যে আই এম ভেরি হ্যাপি। তাহলে এই রানুর কথাটা যখন আমি বলবো তাহলে নিশ্চয়ই ইনডাইরেক্টের ক্ষেত্রে আইটা থাকবে না, কারণ আমি বলছি তো। তাহলে রানু সেজ দ্যাট, এবার রানু কি, একজন মেয়ে, তাহলে প্রোনাউন আনতে হবে কি, সি। এবার অ্যাম, আয়ের সাথে অ্যাম হলে সি এর সাথে প্রেজেন্ট টেন্স অবশ্যই ইজ হবে। এরপর যা আছে ভেরি হ্যাপি, তাহলে এদিকটার চেঞ্জ হবে না, কিটা চেঞ্জ হবে না, এদিকে টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু পার্সন বা তার সাথে যা কিছু অক্সিলিয়ারি ভার্ব থাকবে তার তো অবশ্যই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো কখনোই বুক ইজ রুলসে যাবে না, সেন্সকে কাজে লাগাবে। এটা দেখলে তুমি বুঝতে পারবে, সেন্স কাজে লাগাও। রানু শেষ, রানু বলে যে আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। এই আমি খুব সুখীটা, খুশিটা রানুর মুখের কথা। এবার ধরো আমি বলছি, রানু বলে যে সে খুব সুখী, আমি তো নিশ্চয়ই বলবো না যে রানু বলে যে আমি খুব সুখী, বলবো না। যদি বলি তো এটাই বলা হয়ে গেল, আমাকে বলতে বলা হয়েছে যে আমি যেন ওর কথাটা বলি, তাহলে কি বলবো, রানু সেজ দ্যাট সি ইজ ভেরি হ্যাপি। আশা করি বুঝতে পারা গেল। এটা হচ্ছে রুল নাম্বার 2-এ কি হবে, এখানে বলেছি যে প্রেজেন্ট বা ফিউচার থাকলে এদিকে কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্বিতীয় রুলটা কি আসছে, যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট থাকে কি হবে না, এদিকটায় করেসপন্ডেন্স পাস্টে চেঞ্জ হবে,
সেটা কেমন, ওই করেসপন্ডেন্স চেঞ্জটা কেমন বলে দিচ্ছি। ধরো এখানে রয়েছে পিকু করে লিখলাম, পিকু সেড টু মি আই অ্যাম লার্নিং ইংলিশ, এটা অ্যাপোস্ট্রফি এস। তাহলে এখানে সেড আছে অর্থাৎ পাস্ট টেন্স আছে, এদিকটা কি আছে দেখেন, এদিকটা আছে আই অ্যাম লার্নিং। তাহলে আই অ্যাম লার্নিং কোন টেন্স, নিশ্চিতভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এদিকটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এদিকটা আছে কি সিম্পল পাস্ট। তাহলে করেসপন্ডেন্স পাস্ট মানে এই যে সেন্টেন্সটা ফোকাস করতে হবে, যেহেতু এটা পাস্ট আছে এই নিয়মটা খাটছে না, তার মানে চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হবে, যে এদিকটা যেহেতু পাস্ট আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যা আছে তার পাস্ট ফর্ম হয়ে যাবে, এটাকেই করেসপন্ডেন্স চেঞ্জ বলা হয়। তাহলে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পিকু সেড, তাহলে পিকু সেড, সেড টু থাকলে টোল্ড হয়, পিকু টোল্ড মি দ্যাট আই এম লার্নিং ইংলিশ, সি অর হি, পিকুকে যা খুশি আমরা মনে করতে পারি। এবার আই অ্যাম, হি অর সি এর সাথে কি হবে, অবশ্যই কি হবে একজন, ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ লার্নিং ইংলিশ। বোঝা গেল, আশা করি বুঝতে পারা গেছে। তাহলে এই গেল পাস্ট থাকলে কি হবে। তাহলে দুটো রুল অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি বললাম। রুল নাম্বার সি, এদিকটাও পাস্ট রয়েছে এদিকটাও পাস্ট রয়েছে, সে যে কোনো থাকতে পারে, ইনডিফিনাইট থাকতে পারে বা কন্টিনিউয়াস থাকতে পারে, যাই থাকতে পারে। তাহলে এদিকটা কি হবে, তখন কি হবে একদম সহজ করে লিখে নিই, যে এক ঘর করে আমি যেভাবে শিখেছি, এক ঘর করে লাফিয়ে যাবে, এই লাফিয়ে কথাটা মনে রাখবে, লাফিয়ে যাবে অর্থাৎ গ্যালপ করবে বা স্কিপ করবে, একটা করে গ্যালপ করবে। কীরকম যদি দেখে নিই, ধরো ইনডিফিনাইট যে কোনো টেন্সের, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে যে ফর্ম রয়েছে, যে কোনো টেন্সের যে চারটে ফর্ম রয়েছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হি সেড টু দ্য গার্ল I was crying. He said to the girl I was crying. এখানে এটা পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচ রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি টোল্ড দ্য গার্ল দ্যাট, এবার আই ইকুয়াল টু হি, দ্যাট হি, এবার আছে ওয়াজ ক্রাইং, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস। আমি বলেছিলাম এক ঘর করে লাফিয়ে যাবে, এক ঘর করে লাফিয়ে যাবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আমি এখানে কন্টিনিউয়াস ধরছি, কন্টিনিউয়াসের পর রয়েছে পারফেক্ট, না এখানে না, একদম এখানে চলে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হবে আই ওয়াজ ক্রাইং, কি হবে, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন ক্রাইং। আশা করি বুঝতে পারা গেল, খুব মজাদার এই রুলটা। তো রুল নাম্বার 3 অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমি বলে দিলাম। এবার কয়েকটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বিষয়ে না বললেই নয়, যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে থেকে থাকে এবং তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেগুলোর জন্য যখন কোনো চাকরির পরীক্ষাতেও অপশন থাকে, এখানে একটা ট্রিকি কোশ্চেন করা হয়ে থাকে। সমস্তটা ঠিক আছে, জাস্ট ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পার্টটা একটু ভুল করে দেওয়া হয়। যেমন এখানে একটা লিস্ট আমি নিয়ে এসেছি, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। তো যদি ডাইরেক্ট, এখানে এটা ডাইরেক্টের ক্ষেত্রে এবং এটা ইনডাইরেক্ট। মনে রাখবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবার সময় দিস থাকলে হয় দ্যাট, দিস অর্থাৎ দিসের প্লুরাল ফর্ম, দিস থাকলে হয় দোজ, দাস থাকলে হয় সো, অর্থাৎ দাসটা রিজন ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো এখানে শো হয় বা দ্যাট ওয়ে, যখন কোনো সিস্টেম বোঝানো হয়ে থাকে দ্যাট ওয়ে বা এইভাবে। নাও থাকলে দেন হয়, অর্থাৎ নাও যদি এখন হয় তাহলে দেন মানে তখন হয়। আমি এটা উদাহরণ প্রত্যেকটা নিয়ে আসবো। এগো থাকলে বিফোর হয়,
তোমাদের যা যা বই আছে বা এগুলো থেকে পড়বে অবশ্যই, বা এটা নিয়ে লিখে নিতে পারো। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, এবং টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। একই রকমভাবে দ্য নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, বা এটা নেক্সট উইকের জায়গায় নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, যা খুশি থাক না কেন এই ফলোয়িং, দ্য ফলোয়িং কথাটা ব্যবহার করবে। এবং যদি আগের হয়, ধরো গত মানে কিন্তু অবশ্যই দ্য প্রিভিয়াস এই কথাটা ব্যবহার করবে। তাহলে এটা অনেকটাই সেন্সের ব্যাপার, এখানে মুখস্থ করার কিছুই নেই। তো আশা করি তাও আমি লিস্টটা দিয়ে দিয়েছি। এই রুলটি আর কিছুই নয়, এক্ষুনি যেটি বললাম তারই একটি ব্যতিক্রম। ব্যতিক্রম কেন বলে দিচ্ছি, তোমরা একটু অ্যাডভান্স লেভেলে এরকম পাবে যে লেখা আছে মাই টিচার সেড আকবর ওয়াজ আ গ্রেট কিং। আমার টিচার বলেছিলেন যে আকবর ছিলেন একজন মহান রাজা। এখানে কি হয়েছে, এখানে সেড পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট, এদিকটা ওয়াজ ভার্ব দেখে আমরা বুঝতে পারছি যে এটাও নিশ্চয়ই পাস্ট টেন্স, অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে। কিন্তু এমন কিছু কন্ডিশন রয়েছে যেখানে ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা থাকবে, ঐতিহাসিক ঘটনা অথবা এমন একটা কিছুর উল্লেখ করা থাকবে যেটার কাজ শেষের কোনো ইঙ্গিত নেই, শেষের ইঙ্গিত নেই, অর্থাৎ কাজটা যে কমপ্লিট হয়েছে তার কোনো ইঙ্গিত নেই, বা নির্দিষ্ট কালখণ্ড বলে দেওয়া নেই, কালখণ্ডের উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা এইসব ক্ষেত্রে এগুলোকে আমরা আনচেঞ্জ রাখবো, অর্থাৎ ইট উইল রিমেন আনচেঞ্জ। তাহলে কি লিখবো উত্তর, মাই টিচার সেড দ্যাট, যা আছে মাই টিচার সেড দ্যাট as it is Akbar was a great king। তাহলে আরেকবার বলছি, এই ব্যতিক্রমটা কোন কোন ক্ষেত্রে খাটবে, ঐতিহাসিক ঘটনা এবং যেই ক্ষেত্রে বাক্যে কর্মের শেষ হবার কোনো ইঙ্গিত দেওয়া নেই। তো এতগুলোই ছিল মোটামুটিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগে এরকম রুলস। পরবর্তী ক্ষেত্রে অন্য সমস্ত ধরনের সেন্টেন্সের ন্যারেশনের রুলস নিয়ে অবশ্যই আসবো। ক্লাস যখন শুরু হয়েছে এইভাবে কিন্তু চলতে থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। যেটা বলছিলাম, আমার সেটআপের সমস্যার জন্য এতদিন আসছিল না, তো তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এরপর রেগুলার আসবে। তো ধন্যবাদ।